দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংগ্রহ, সংরক্ষণ ও জিন পুল তৈরির মুখ্য উদ্দেশ্য নিয়ে 1961-1962 অর্থ বছরে প্রতিষ্ঠিত হয় জাতীয় উদ্ভিদ উদ্যান। ভেষজ চিকিৎসা ও প্রকৃতি বিজ্ঞানের শিক্ষার্থী সহ সব ধরনের শিক্ষার্থী এবং গবেষণার কাজে সহায়তা প্রদান ও প্রাকৃতিক শোভা উপভোগের বিষয়টিকে এখানে প্রাধান্য দেওয়া হয়। উদ্যানটিতে মেডিসিনাল প্লান্ট সেকশন নামে একটি পৃথক এলাকা আছে। এখানে বিভিন্ন ধরনের ঔষধি গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ রয়েছে। শিক্ষার্থীরা এখানে এসে সহজেই এইসব উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ভেষজ উদ্ভিদের উপর গবেষণা কর্ম পরিচালনা করতে উদ্যানটি একটি আদর্শ স্থান। বিশাল জায়গা নিয়ে তৈরি মেডিসিনাল প্লান্ট সেকশনে আলাদা আলাদা ভাবে রোপণ করা হয়েছে নানা ধরনের ঔষধি গুণ সমৃদ্ধ ভেষজ উদ্ভিদ। এর মধ্যে অর্জুন, নিম, আমলকি, হরিতকি, বহেরা, সর্পগন্ধা, পুনর্নভা, বেল, লজ্জাবতী, ঘৃতকুমারী, তুলসী ও বাসক উল্লেখযোগ্য। দর্শক, জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রায় প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী এবং গবেষক বৃন্দ আসেন। বিভিন্ন উদ্ভিদ নিয়ে, প্রাণ নিয়ে তারা পড়ালেখা করেন, গবেষণা করেন। আজকে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একদল শিক্ষার্থী এবং তাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষক। চলুন তার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? আমি ডক্টর এটিএম মাসুল মান্নান। তো আমরা দেখলাম যে আপনারা বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে বিভিন্ন গাছ এবং প্রকৃতি নিয়ে লেখাপড়া করাচ্ছেন আপনাদের স্টুডেন্টদের। তো আজকের বিষয়টা কি বা কি জন্য এসছেন আপনারা? আমরা আমাদের রেগুলার কারিকুলামের সঙ্গে এই কোর্সে যেটা পড়াচ্ছি সেটা হলো হর্টিকালচার এবং অ্যাগ্রো ফরেস্ট্রি ফান্ডামেন্টালস কোর্স। প্রথম সেমিস্টারে এটা পড়ে। আমরা জানি বোটানিক্যাল গার্ডেনে অনেক ধরনের স্পেসিসের একটা সংগ্রহশালা, এটাকে লাইভ জার্মপ্লাজম বলতে পারি আমরা। তো সেক্ষেত্রে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে অ্যাগ্রো ফরেস্ট্রি বিষয়ের, বিশেষ করে যে সমস্ত প্ল্যান্ট আমরা আমাদের ছেলেমেয়েদেরকে হাতে কলমে দেখাতে পারিনি, এগুলোকে আমরা দেখানোর জন্য প্রতি সেমিস্টারে, এই সেমিস্টারটাতে আমরা ছাত্রদেরকে এখানে নিয়ে আসি এবং খুব কাছাকাছি থেকে আমরা বোটানিক্যাল গার্ডেনের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারীগণ আছেন ওনাদের নিবিড় পর্যবেক্ষণে আমরা গাছগাছালিগুলো আমাদের ছেলেমেয়েদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। আমরা আমাদের কোর্স কারিকুলামের অংশ হিসেবে আমাদের কোর্স টিচারের সাথে ফিল্ড ভিজিটে আসছি। তো আমরা এখানে আসার আগে প্রথমে আরেকটি এগ্রো ফরেস্ট্রির স্পট দেখে আসছি। ওখান থেকে এখানে আসার পরে এখানে ঢুকে আমরা ক্লাসরুমে যে বিষয়গুলো মানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেখি, সেগুলো সরাসরি দেখে অনেক কিছুই মানে বুঝতে পারছি যে বিষয়গুলো প্রাকৃতিকভাবে কেমন হয়। আমরা যেহেতু এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করি, এগ্রো ফরেস্ট্রি, এগ্রিকালচার এগুলো আমাদের কোর্স সাবজেক্ট। তো সামনাসামনি দেখে এগুলো ভালোভাবে বোঝা যায়, ভালোভাবে অনুভব করা যায়। বিষয়গুলো প্র্যাকটিক্যালে দেখলে অনেক কিছু করা যায়। তো এখানে আমরা আসার পর যেগুলো আমরা খাতা কলমে পড়ছিলাম সেগুলো প্র্যাকটিক্যালে চোখের সামনে দেখলাম। এগুলো ভবিষ্যতে আমাদের আরো কাজে লাগবে। শিক্ষার্থী ও গবেষকদের সহযোগিতা প্রদানের পাশাপাশি উদ্যানটি বনায়ন কার্যক্রমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করছে। এক্ষেত্রে উদ্যানটি উদ্ভিদ সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উৎপাদন করছে নানা ধরনের গাছের চারা। দর্শক, কথা বলবো জাতীয় উদ্ভিদ উদ্যানের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সোহেলা সরকারের সঙ্গে। আপনার আমি জানতে চাচ্ছি যে শিক্ষার্থীদের এবং গবেষকদের শিক্ষার ক্ষেত্রে আপনাদের জাতীয় উদ্ভিদ উদ্যানের কি ধরনের গুরুত্ব রয়েছে? আপনারা জানেন সারা বাংলাদেশে জাতীয় উদ্যান একটি রয়েছে। বিভিন্ন ধরনের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এবং এগ্রিকালচার এবং আমাদের মানে হোমিওপ্যাথিক জাতীয় মানে ভেষজ যে উদ্ভিদগুলা পাঠ্যপুস্তকের যে কারিকুলাম, সেখানে উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন পাঠ রয়েছে। সে কারিকুলামের তাদের প্রয়োজন অনুযায়ী প্রতি মাসে এবং বছরের বিভিন্ন সময় তারা
মানে বিভিন্ন গাছগাছালি ছাড়াও আপনার এখানে আমাদের বন্যপ্রাণী রয়েছে এবং আমাদের বিভিন্ন লেক রয়েছে। এখানে আমাদের অতিথি পাখি আসে শীতকালে, সেগুলো নিয়ে তারা গবেষণা করে এবং উদ্ভিদ নিয়ে গবেষণা করে, বন্যপ্রাণী নিয়ে গবেষণা করে এবং তাদের পাঠ্যপুস্তকের কারিকুলামের অংশ হিসেবে তারা আসে। আমাদের পরিচালক বরাবর একটা অ্যাপ্লিকেশন করে, তারপর আমাদের পরিচালক অনুমতি দিয়ে থাকেন তাদের বিভিন্ন কারিকুলামের পাঠ্যপুস্তকের অংশ হিসেবে আমরা তাদের সহায়তা করি, গবেষণার কাজে সহায়তা করি, উদ্ভিদের কাজে সহায়তা করি। আমাদের পাশে রয়েছে ন্যাশনাল হার্বেরিয়াম, ওনারা টেক্সোনমি পার্টটা করে থাকে, আর আমাদের লিভিং যে পার্টটা তারা এখান থেকে এসে দেখে গবেষণার কাজে করে থাকে। হলুদ, এর বৈজ্ঞানিক নাম কার্কুমা লঙ্কা। এটি জিঞ্জাবেরেসি পরিবারভুক্ত বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। রাইজোম সমৃদ্ধ এই উদ্ভিদটি 2 থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। পাতা সবুজ ও লম্বাকৃতি, পরিপক্ক হলে হালকা হলুদ বর্ণ ধারণ করে। পাতা শুকিয়ে যাবার পর হলুদ সংগ্রহ করা হয়। অল্প আঁশযুক্ত এবং উজ্জ্বল বর্ণ বিশিষ্ট হলুদই উৎকৃষ্ট মানের। হলুদের নিজস্ব একটি বিশেষ গন্ধ এবং কিছুটা বিষাদপূর্ণ তিক্ত স্বাদ আছে। ওষুধ হিসেবে মূলত হলুদের কন্দ ব্যবহার হয়। বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন খোসপাচড়া, ফোসকা, ঘা, একজিমা ইত্যাদিতে হলুদের পেস্ট আক্রান্ত স্থানে প্রলেপ হিসেবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। রক্ত পরিষ্কারক হিসেবে সামান্য কাঁচা হলুদ দুধ অথবা পানিতে মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়। যে কোনো ব্যথা, বিশেষ করে সন্ধি ব্যথায় হলুদের পেস্ট বাহ্যিকভাবে ব্যবহার করলে রোগ আরোগ্য হয়। কফ, কাশি নিরাময়ে কুসুম গরম পানিতে সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়। এছাড়া হলুদের এসেনশিয়াল অয়েল পাকস্থলীর হজমজনিত নানা সমস্যা দূর করে। ভেষজ চিকিৎসা সেবায় হলুদের এই এসেনশিয়াল অয়েল খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রূপচর্চার ক্ষেত্রে কাঁচা হলুদের ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। দর্শক, আমরা এখন এসেছি ক্যাকটাস হাউজে। এই পর্যায়ে আমি কথা বলবো এই ক্যাকটাস হাউজের একজন পরিচর্যা কর্মীর সঙ্গে। আপনার নাম কি? আমার নাম হিরালাল চন্দ্র ভৌমিক। আচ্ছা, আপনি এখানে কি করছেন? আমি এখানে ক্যাকটাসের পরিচর্যা করি এবং উৎপাদন কিভাবে লাগাইতে হয়, কিভাবে কাজ করতে হয়, কি দিয়ে উৎপাদন করার সরঞ্জাম তৈরি করতে হয়। কেউ যদি ক্যাকটাস একটা তৈরি করতে চায় বা বড় করতে চায়, পরিচর্যা করতে চায়, সেক্ষেত্রে কিভাবে কাজটা করতে হবে বা আপনারা কিভাবে করে থাকেন? ক্যাকটাসে কেউ যদি চারা লাগাইতে হয় তাহলে তাকে প্রথমত আগে জৈব সার তৈরি করতে হবে। জৈব সার উৎপাদন করতে হলে কি কি সরঞ্জাম প্রয়োজন, কি কি জিনিস প্রয়োজন, প্রথমত একটা গর্ত করতে হবে। সে গর্তের ভিতরে আমার টেপু বইয়া, যে কোনো পাতা বলতে হবে না, সব পাতা দিয়ে আবার হয় না, টেপু বইয়া পাতাটা বেশিরভাগে সবচেয়ে ভালো জৈব সার জন্য। এর সাথে খৈল দিতে হয়, টিএসপি, পটাশ, ইউরিয়া, হাড়ের গুঁড়া বা এই ডাইথেন, এগুলি দিলে কীটনাশক পরবর্তী জৈব সারে ক্যাকটাসের যে পোকা বা ছত্রাকনাশক গোড়াতে যেহেতু না হয়, সেটা এগুলি কাজ করে। এগুলি করার পর পাউডার বানাইতে হবে, সেটাকে পচাটারে 1 বছর পরে উঠাই, ওই পাউডার দিয়ে ক্যাকটাস এভাবে পরিচর্যা করে লাগাতে হবে। জাতীয় উদ্ভিদ উদ্যানের উল্লেখযোগ্য বাগানগুলির মধ্যে গোলাপ, পাইন, ফল, বাঁশ, পাম, মৌসুমী, বেত, শাল, জবা অন্যতম। এছাড়া এখানে রয়েছে পদ্মপুকুর, শাপলা পুকুর, ক্যাকটাস হাউস, গ্রিন হাউস, অর্কিড হাউস, ইনডোর গাছের জন্য নেট হাউস এবং কৃত্রিম লেক। এখানে রয়েছে নানা ধরনের বিচিত্র সব পাখি। দর্শক, আমরা এখন এসেছি জাতীয় উদ্ভিদ উদ্যানের নার্সারিতে। এখানে কথা বলবো একজন পরিচর্যা কর্মীর সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তো আপনি এখানে কি করছেন? আমি এই যে গাছের চারাগুলি শর্টিং করতেছি, মানে আগাছা পরিষ্কার, শিকার লেগে গেছে এগুলো টেনে টেনে দিতেছি, বড় ছোট এদিকে সাজাতেছি, এই আর কি। আচ্ছা, কি কি গাছের চারা আপনারা এখানে উৎপাদন করেন? আমাদের এখানে রঙ্গন আছে, গোলাপ আছে, কেমিলিয়া আছে, তারপরে আপনার বিভিন্ন ডেসিনে আছে, তারপর আমাদের এখানে পানের লতা আছে, কাঁঠাল গাছে যে পান আছে, আরো বিভিন্ন জাতের
তো এই গাছের চারাগুলো কি এখানে বিক্রি হয়? বিক্রি হয়। আচ্ছা, কেমন দাম এই চারাগুলোর? চারাগুলের দাম এখন 80 টাকা পিস। কি কোন গাছের চারা? এই যে এগুলো নার্সারি আগে 20 টাকা ছিল, এখন 80 টাকা। সব ধরনের গাছের চারাই 80 টাকা? সব ধরনের বলতে ব্যাগের যে চারা জি। এগুলো এখন 80 টাকা হয়েছে আর কি। 12 মাসই কি এখানে চারা বিক্রির ব্যবস্থা রয়েছে? 12 মাসই চারা বিক্রির ব্যবস্থা আছে। উদ্যানটিতে 143টি পরিবারভুক্ত মোট 1042 প্রজাতির উদ্ভিদ আছে। এর মধ্যে 300 প্রজাতির 33,413টি বৃক্ষ, 187 প্রজাতির 13,092টি গুল্ম এবং 493 প্রজাতির 20,746টি বিরুৎ ও 56 প্রজাতির 1,190টি লতা জাতীয় গাছ আছে। মোট 87.13 হেক্টর অর্থাৎ 215.22 একর ভূমির উপর প্রতিষ্ঠিত জাতীয় উদ্ভিদ উদ্যান একটি জীবন্ত উদ্ভিদ সংগ্রহশালা। পরিদর্শনের সুবিধার্থে উদ্যানটিকে মোট 57টি সেকশনে বিভক্ত করা হয়েছে এবং সেকশন অনুযায়ী বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। উদ্যানটি পরিদর্শন, ভেষজ উদ্ভিদ লতা গুল্মের ওপর শিক্ষা গ্রহণ ও গবেষণা কিংবা তথ্য সংগ্রহের জন্য এই বিশাল আকৃতির মানচিত্রটি যথেষ্ট সহযোগিতা করছে। ভেষজ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণার সাথে জড়িত ইনস্টিটিউট থেকে প্রায় প্রতিদিন শিক্ষার্থী ও গবেষকবৃন্দ এখানে আসেন। তারা উদ্ভিদ, লতা, গুল্ম ও কীট পতঙ্গ অর্থাৎ প্রাণ ও প্রকৃতি সম্পর্কে নানা ধরনের তথ্য সংগ্রহ ও গবেষণা করেন। দর্শক, এ পর্যায়ে কথা বলবো জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাতের সঙ্গে। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে উদ্ভিদ সংগ্রহ, সংরক্ষণ এবং সম্প্রসারণে এই উদ্যানটির কি ধরনের গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করেন? বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান এটি 1961 সালে প্রতিষ্ঠা হয়। এই উদ্যানটি যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখনই এর উদ্দেশ্য নির্দিষ্ট করা হয়েছিল। সেই মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ না শুধু বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন বায়োম থেকে উদ্ভিদ সমূহকে সংরক্ষণ করার জন্য এখানে, এবং তাদের জিনপুলকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং সেটা যাতে গবেষণার খাতে পর্যায়ে আমরা ব্যবহার করতে পারি এবং যাতে আমরা এটার থেকে একটা ইকোসিস্টেম সার্ভিস পেতে পারি, সেই জন্যই এই উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়। তাহলে সঙ্গত কারণেই বলা যায় যে এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র। এইখানে 1042টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। 1042টি প্রজাতির উদ্ভিদের মধ্যে দেশীয় উদ্ভিদ রয়েছে, আবার বিদেশি উদ্ভিদ রয়েছে। এই উদ্ভিদ সমূহকে আমরা প্রধানত এখানে জিনপুল সংরক্ষণের জন্যই আমরা এখানে সংরক্ষণ করি এবং এগুলার আমরা চাষাবাদ করে থাকি। তারপরে এইগুলা নিয়ে আমরা এখানে বনায়ন করি। তো এই উদ্যানটিতে 57টি সেকশন রয়েছে। এই 57টি সেকশনের মধ্যে 80,000-এর মতো উদ্ভিদ আছে। এই 80,000 উদ্ভিদ নিয়ে এখানে একটা ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম, একটা ইকোসিস্টেম থেকে একটা সার্ভিস আমরা 1961 সাল থেকে ক্রিয়েট করার প্রচেষ্টায় রয়েছি। এখানে যে একটা ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা শুধু মিরপুর এলাকাকে যে আপনার ইকোসিস্টেম সার্ভিস দিচ্ছে, এটার পরিবেশ সংরক্ষণে গুরুত্ব রাখছে তা নয়, এটি সমগ্র ঢাকা শহরের পরিবেশ সংরক্ষণে এক বিশাল ভূমিকা পালন করছে। তো কিছুদিন পূর্বেই গত 3 বছর ধরে যে একটা প্রজেক্ট হয়েছে কম্পাস প্রকল্প, সেটি ইউএস ফরেস্ট সার্ভিস এবং ফরেস্ট ডিপার্টমেন্ট বাংলাদেশ যৌথ উদ্যোগে এটা করেছে। USAIDও এখানে সহযোগিতা করেছে। তো এই প্রজেক্টের থেকে প্রথম আরবান ট্রি ইনভেন্টরি করা হয়েছে। সেই আরবান ট্রি ইনভেন্টরির আমি কয়েকটা তথ্য তার পলিসি ব্রিফ থেকে আপনাকে জানাতে চাই। সেটি হচ্ছে ঢাকা শহরে 11% এর চেয়েও কম ট্রি কাভার রয়েছে, যেটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য। তো এটা পুরো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দুইটার মধ্যে জরিপটা করা হয়েছে। তো কোনো সিটি কর্পোরেশনে
11% বেশি ট্রি কভার পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে মিরপুর 1 নম্বরে এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান, সেটার মধ্যে যে 80,000 উদ্ভিদ, সেটার একটা ব্যাপক একটা গুরুত্ব রয়েছে, ব্যাপক একটি ভূমিকা রয়েছে। বিশেষ করে ঢাকা শহরে যে সবুজ এলাকাগুলো রয়েছে তাদের মধ্যে রমনা পার্ক রয়েছে, তারপর সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, কিন্তু সেগুলোর ফিলোসফি হচ্ছে অন্যরকম। কিন্তু জাতীয় উদ্ভিদ উদ্যান এটা বন আইনের ধারায় 4 ধারায় 1999 সালে এটা বনভূমি হিসেবে এটা ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে এইখান থেকে আমরা বনভূমি হিসেবে ইকোসিস্টেম সার্ভিসটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে যে একটা ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা এখানে অসংখ্য জীববৈচিত্র্যকে ধরে রাখছে এখানে, এবং যে ফুড ওয়েব, ফুড চেইন, সেখানে একটা ব্যাপক ভূমিকা পালন করছে। 215.22 একর জমির উপর জাতীয় উদ্ভিদ উদ্যান, এটুকু জায়গা, এটা পুরো ঢাকা শহরের স্থানের মধ্যে যদি তুলনা করি, তাহলে এটা 0.05 থেকে 0.06%। তো ঢাকা শহরে স্বীকৃতভাবে বনভূমি বলতে এটুকু রয়েছে। বলদা বাগান নামে আরেকটি 3.38 একরের একটি জমি রয়েছে বনভূমি, সেটি কোড অফ ওয়ার্ডস এর মাধ্যমে বন অধিদপ্তর এটা পেয়েছে। তো এই অল্প সংখ্যক আইনগতভাবে বনভূমির পরিমাণ ঢাকা শহরে, সেটা কিন্তু খুব অ্যালার্মিং বিষয়। সম্প্রতি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উনি উদ্যোগ নিয়েছেন এবং আমাদের সাথে মত বিনিময় করেছেন কিভাবে আমরা আরবান ফরেস্ট্রি বৃদ্ধি করতে পারি, নগর বন কিভাবে আমরা বাড়াতে পারি। সেক্ষেত্রে জাপানিজ একটা পদ্ধতি খুবই স্বীকৃত এবং খুবই সাকসেসফুল, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও সেটা খুবই প্রচলিত এবং সাকসেসফুল হয়েছে, সেটা হচ্ছে মিয়াওয়াকি পদ্ধতি। বাট ঢাকা শহরে এই মিয়াওয়াকি পদ্ধতিকে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এই খালি জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং পাশাপাশি এই মিয়াওয়াকি পদ্ধতিতে আমরা যে বনায়ন করব, সেই বনায়নের মধ্যে ভেরিয়েশন কতটা আনা যায়, সেটার জন্য আমরা স্যাম্পল হিসেবে বোটানিক্যাল গার্ডেন যদি অনেক বড় হয়ে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বলদা গার্ডেনকে অনুকরণ করতে পারি। বলদা গার্ডেন ছোট একটা জায়গা হলেও সেখানে কিন্তু 15,000 উদ্ভিদ রয়েছে মাত্র 3.38 একর এই জমির মধ্যে। তো এই ডিজাইন, এই মডেলগুলোকে আমরা যদি মিয়াওয়াকি পদ্ধতিতে অ্যাপ্লাই করে আমরা যদি নগর বনায়ন বাড়াতে পারি, তাহলে সেক্ষেত্রে ঢাকা শহরে আরবান ফরেস্ট বাড়ানো সম্ভব হবে। তো এই উদ্যানটি আপনার ইকোসিস্টেমে বা পরিবেশ রক্ষায় কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই বিষয়ে আমি এই যে পলিসি ব্রেভ কম্পাস প্রোগ্রামের সেখান থেকে বলছি। ঢাকা শহরে একটা গাছ, সেটা 144 স্কোয়ার মিটার শেড দিয়ে থাকে, ছায়া দিয়ে থাকে, এটা আমাদের রিপোর্ট থেকে জেনারেট হয়েছে। তারপর এটা 414 গ্রাম বায়ু দূষণকারীকে প্রতি বছর এটা সরিয়ে ফেলতে পারে বা রিমুভ করতে পারে। তারপর এটা 0.75 ঘনমিটার ওয়াটার রান অফ রিডিউস করতে পারে, যেটার কারণে আমাদের সয়েল ইরোশন কমতে পারে, আমাদের যে সয়েল যে ইকোসিস্টেম, তারপর বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম, সেটাকে ধরে রাখতে সাহায্য করে। তারপর একটি গাছ 41 কেজি অক্সিজেন 1 বছরে উৎপাদন করছে ঢাকা শহরে। তো এটাও একটা ব্যাপক গুরুত্বপূর্ণ একটা অবদান গাছের। তারপর 17 কেজি কার্বন ডাইঅক্সাইড সিকুয়েস্ট্রেশন করছে, অর্থাৎ জমা রাখছে একটা গাছ, ঢাকা শহরের একটা নগর বনের একটা গাছ। তারপর এটা 155 কেজি কার্বন ডাইঅক্সাইডকে স্টোর করে রাখছে। এটা 555 টাকার বেনিফিট দিচ্ছে কার্বন সিকুয়েস্ট্রেশন করতে গিয়ে, এই রিপোর্ট বলছে। তো ঢাকা শহরের একটি গাছ থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কত ধরনের ইকোসিস্টেম সার্ভিস পাচ্ছি, বা আমাদের জীববৈচিত্র্য পরিবেশ সংরক্ষণে এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো সেই আঙ্গিকে বলতে পারি এই যে জাতীয় উদ্ভিদ উদ্যানের 80,000 উদ্ভিদ এবং এখানের একটা যে সায়েন্টিফিক একটা যে ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা ঢাকা শহরে আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এইটাই ঢাকা শহরের সবচেয়ে যে বড় নগরবন, শুধু তাই নয়, এটা পুরো দেশের মধ্যে একটা সবচেয়ে বড় উদ্ভিদ সংগ্রহশালা। এই উদ্ভিদটির নাম কামরাঙা, বৈজ্ঞানিক নাম অ্যাভেরুয়া ক্যারাম্বোলা। এটি
অক্সালিডেসি পরিবারভুক্ত ছোট অথবা মাঝারি আকারের বৃক্ষ জাতীয় উদ্ভিদ। কামরাঙ্গার যথেষ্ট ভেষজ গুরুত্ব রয়েছে। সর্দি কাশি নিরাময়ে প্রতিদিন 2 থেকে 3টি কামরাঙ্গা খেলে 3 থেকে 4 দিনের মধ্যে রোগ আরোগ্য হয়। জন্ডিসের ক্ষেত্রে কামরাঙ্গা জুস আধা কাপ পরিমাণে করে দিনে 3 থেকে 4 বার সেবন করতে পারেন। কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য এবং জ্বর নিবারক হিসেবে কামরাঙ্গা বেশ ফলপ্রদ। কামরাঙ্গার এত সব গুণাগুণের পেছনে বৈজ্ঞানিক বিশ্লেষণে এর মধ্যে ভিটামিন সি, অক্সালিক অ্যাসিড, প্রোটিন, এমিনো অ্যাসিড, ট্যানিন এবং গ্লুকোসাইড সহ বেশ কিছু মূল্যবান উপাদান পাওয়া গেছে। দর্শক, প্রাণের অস্তিত্ব রক্ষায় প্রকৃতি গুরুত্বপূর্ণ, আর প্রকৃতির সুরক্ষার জন্য উদ্ভিদ লতাগুল্ম অপরিহার্য। এক্ষেত্রে উদ্ভিদ লতাগুল্ম উৎপাদন, সংরক্ষণ এবং সম্প্রসারণে জাতীয় উদ্ভিদ উদ্যানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি আমাদেরকেও সচেতন হতে হবে। ব্যক্তি পর্যায়ে আমাদেরকে রোপণ করতে হবে পর্যাপ্ত উদ্ভিদ লতাগুল্ম, এবং এর মাধ্যমেই আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য সুখী, সমৃদ্ধ, সবুজ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন।